নমস্কার বন্ধুরা, আমি সুমনা। গত কয়েকদিনে যে ঘটনাটা ঘটে চলেছে, যে আন্দোলন হয়ে চলেছে, তাই নিয়ে আমি কিছু কথা বলতে এলাম। আমি এতদিন কিছু বলিনি, কারণ আমি যা করার কালকে গিয়ে করেছি। কিন্তু এই ওয়াইটিতে এসে আমার এখনও অবধি কিছু বলা হয়নি। আজ আমি প্রথম বলতে এলাম, কারণ আজ আমি অনেক কিছু জানতে পারলাম নিউজ চ্যানেল থেকে। এবং যে ঘটনাগুলো ঘটে চলেছে অত্যন্ত বেদনাদায়ক, নিকৃষ্ট পরিমাণের ঘটনা, যে ঘটনাটা ঘটে চলেছে। তাই আমি বলতে চাই আপনাদের সবাইকে যে প্লিজ, যেটা যাদবপুরে হয়েছিল কিছুদিন বা সবাই চুপ করে গেছিল, দয়া করে কেউ চুপ করবেন না। এই আন্দোলন যেন চলতে থাকে। শুধু একটি রাতই নারীদের নয়, প্রতিটা রাতই যাতে নারীর, শুধু নারী বলবো না, নারী পুরুষ নির্বিশেষে সবারই। এরাও নয় যে পুরুষের নয়, আমরা পুরুষ বিদ্বেষী নই, আমি পুরুষ বিদ্বেষী নই, কিন্তু নারীদের যেন সম্মান করা হয়। তারা যেন রাত্রিবেলা স্বাধীনভাবে বেরোতে পারে তাদের কাজে। তাদের যেন বাড়ির লোকদের এটা না মনে হয়, তাদের এটা না মনে হয় যে বেরোচ্ছি বাড়িতে ফিরতে পারবো কিনা, তাদের বাবা মায়ের যেন এটা মনে না হয় যে বাড়িতে ফিরতে পারবো কিনা তার পরের দিন আমার মেয়েটা। তো আমি একটু অডিও শুনলাম, যে অডিওটা আপনার আগে একটু শুনে নিন। কষ্ট হচ্ছে ভিতরে, যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে। ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর ইয়ের আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের, একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলে মেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা
একদম কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই। কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। আপনারা অডিওটি শুনলেন। তো এই অডিওতে যে কথাগুলো, যদিও বলছি অডিওটি কোনো সত্যতা নেই, কিন্তু যে নামগুলো বলা হলো এবং যা ঘটনাগুলো বিস্তারিতভাবে বলা হলো, যে বাথরুমটি ভাঙা হয়েছে, এটা যেটি সত্য ঘটনা, এবং কি নৃশংসভাবে তাকে মারা হয়েছে, এটা শুধুমাত্র ধর্ষণ করার উদ্দেশ্য ছিল না, এটা মার্ডারের প্ল্যান ছিল। এবং মেয়েটিকে দীর্ঘদিন ধরে টার্গেট করে মারা হয়েছে। মানে তার শরীরে যে সাংঘাতিক ক্ষত দেখা দিয়েছে, সেটা কখনো একটি লোকের পক্ষে নয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু একটি লোককে শিকন্ডি করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মেয়েটির বাবা মাকে 4 ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি এবং প্রচুর ওখানে ট্যাম্পারিং করা হয়েছে, সব এভিডেন্সগুলোকে লোপাট করা হয়েছে এবং এখনও করা চলছে। কালকে যারা আরজি করে রাত্রিবেলায়, আমি লাইভ দেখছিলাম, হঠাৎ খুব ছোটাছুটি, তারপর নিউজ চ্যানেলে শুনলাম তারা সব দুষ্কৃতীরা ঢুকে ভাঙচুর করেছে এবং পুলিশরা কি বাথরুমে লুকিয়েছিল। ভাবতে পারছে, পুলিশরা যদি বাথরুমে লুকিয়ে থাকে তাহলে আমাদেরকে বাঁচাবে। বলার কোনো ভাষা নেই। লজ্জিত আমরা, এই বাংলাতে আমাদের জন্ম হয়ে আমরা লজ্জিত যে ওই বাবা মাকে আমরা জাস্টিস দিতে পারিনি। যেমন কয়েক মাস আগে যাদবপুরের ওই ছেলেটির বাবা মাও কোনো জাস্টিস পায়নি, হয়তো এটাও ধামাচাপা পড়ে যাবে। প্লিজ আপনারা দিতে দেবেন না, কেননা আমরা জনতারাই, আমরা একমাত্র এই জনতারাই পারবো এটাকে, আন্দোলনটাকে দিয়ে রাখতে। আমরা থেমে গেলে এটা চাপা পড়ে যাবে, কেন ওরাও জানে যে কিছুদিন পর মানুষ এটা নিয়ে ভুলে যাবে। প্লিজ ভুলতে দেবেন না। এবার আরেকটি আমি ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিওটিতে ফরেন্সিক যখন তার ওই পোস্টমর্টম হয়েছে তিনি কি বলেছেন সেটা একটু শুনে নিন। কি আপনার অবজারভেশন? পরিবারের সঙ্গে আমরা চিকিৎসকের মঞ্চ থেকে আমরা 7 জন চিকিৎসকের প্রতিনিধি রবিবার সন্ধ্যাবেলায় মেয়েটি বাড়ি যাই। তার মা বাবা জনের সাথে দেখা হয়, আমাদের 1.5 ঘন্টা ধরে কথা হয়। তখন তার কিছুক্ষণ আগে পোস্টমর্টম রিপোর্টটা তারা হাতে পায়। যথারীতি যে টার্মিনোলজি বা ইত্যাদি তার বুঝে উঠতে পারছিলেন না, আমাদের জিজ্ঞাসা করেন এবং আমাকে ওনারা এক্সটেন্ড করতে পারেন। তাকে যা দেখি, প্রথম কথা ময়নাতদন্তের রিপোর্টে এটা পরিষ্কার যে হচ্ছে যে একটা নৃশংসভাবে তাকে অত্যাচার করা হয়েছিল। এটা শুধুমাত্র মানে যৌন লালসা থেকে হয়নি, তার সাথে অন্য কোনো রাগ রোষ তার প্রতি ছিল, না হলে এত নৃশংসভাবে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করা, ছিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব নয়।
মেয়েটির সর্বাঙ্গ রক্তাক্ত, মানে তার যদি মুখ দেখেন, মানে পা থেকে মাথা অবধি সর্বাঙ্গে তার রক্তপাত আর নানান ধরনের আঘাত, এবং যেটা হচ্ছে তার মুখ, দুই চোখ রক্তে, মানে রক্তে ভর্তি, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তার চশমা পড়েছিল, সম্ভবত চশমাটা জোর করে ভাঙা হয়েছে, এবং ধর্ষক এবং পুলিশ হয়তো জোর করে ভেঙেছে, সেখানে হয়তো কাজটা ঢুকে থাকতে পারে। তার দুই গালে, দুই ঠোঁটে, নাকের বিভিন্ন জায়গায়, চোয়ালের নিচে, গলায়, কোথায় আঘাত করে, এবং হচ্ছে কাঁধের নিচে, হাঁটুতে, গোড়ালিতে, সমস্ত জায়গায়, আঙুলে তার নখগুলো থেকে রক্ত বেরোচ্ছিল। হয়তো সেটা ধর্ষক হাত থেকে সে নিজে বাঁচার জন্য তাকে, যেটা খুব স্বাভাবিক প্রতিবর্তক ক্রিয়া, যে তাকে তাকে আসছে খামছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তার হয়তো রক্ত লেগেছিল। সেটা নিশ্চয়ই টেস্ট হলে বোঝা যাবে, ল্যাবরেটরি টেস্ট হলে পরে বোঝা যাবে। শরীর ডিসেকশন করে যা দেখা গেছে, মাথার খুলির নিচে, মাথার দুই পাশে, সামনে, পিছনে অজস্র জায়গায় রক্তপাত, রক্ত জমা বেঁধে আছে। হেমারেজ মানে হচ্ছে যে মাথার খুলির যে চামড়া, সেটা কাটার পরে সেটা দেখা গেছে। এছাড়া তার গোপনাঙ্গে হচ্ছে যে প্রাইভেট পার্টস, যেটা আমরা বলি, সেখানে হচ্ছে যে সেখানেও আঘাত, এবং হচ্ছে যে সেখানেও রক্তাক্ত। যখন পোস্টমর্টেম হয়েছে, প্রায় মানে মৃত্যুর প্রায় 12 ঘন্টা পরে পোস্টমর্টেম হয়েছে, তখন সেখান থেকে মানে রক্ত গড়িয়ে পড়ছে, তার চিহ্ন পাওয়া গেছে। এবং যে নমুনাগুলি কালেক্ট করেছেন ফরেনসিক এক্সপার্টরা, যেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তার মধ্যে যেমন ঠোঁট থেকে সোয়াব নেওয়া হয়েছে, দুই নিপলস থেকে সোয়াব নেওয়া হয়েছে, অ্যানাল সোয়াব, ভ্যাজিনাল সোয়াব, তার সাথে জরির ভিতর থেকে যে সাদা তরলটি তারা পেয়েছেন, তার প্রায় 150 গ্রামেরও বেশি, 151 গ্রাম স্পেসিফিক এই যে ওজন। এখন এইটা মনে করা হচ্ছে যে, মানে এটা সাধারণত সিমেন্ট বলে লেখা হয় না, কারণ সেটা ল্যাবরেটরিতেই প্রমাণ হবে, কিন্তু এটা হচ্ছে ওনারা যা লিখেছেন সেটা সিমেন্ট হওয়ারই কথা। তো সেটা হচ্ছে 151 গ্রাম। এখন বুঝতে পারছি না 151 গ্রাম কি করে হয়, কারণ অ্যাভারেজ হিউম্যান, ইন্ডিয়ান হিউম্যান, তার একবার ইজাকুলেশনে মোটামুটি 5 গ্রাম করে, হচ্ছে 5-6 গ্রাম বেশি হলে হচ্ছে যে বীর্যকরণ হয়। সেখানে 151 গ্রাম, এইটা বোঝা যাচ্ছে যদি অন্য কিছু টিস্যু মিশে আছে পরেও নি, যে কিছুটা মিউকাস, কিছুটা অন্য টিস্যু মিশে আছে, তাই 151 গ্রাম হচ্ছে। তারপরে বলা যায় যে এত হিউজ পরিমাণ, সেটা কারোর একার পক্ষে হতে পারে না, কোনো একজন ধর্ষকের জন্য ফলে হতে পারে না। এটা দলবদ্ধ ধর্ষণ হয়েছে, নৃশংসতা হয়েছে, এবং এত যে চোট আঘাত আছে মেয়েটিকে, এটাও একজন ধর্ষকের পক্ষে এই চোট আঘাত করাটা খুব মুশকিল, এটা বেশ কঠিন, প্রায় অসম্ভব। সুতরাং দলবদ্ধ ধর্ষণের সম্ভাবনাই জোরালোভাবে উঠে আসছে। যদিও আপনি যেটা বলছেন, যদিও বারবার কলকাতা পুলিশের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে তারা প্রাইম সাসপেক্টকে অ্যারেস্ট করেছেন, তিনি মূল সাসপেক্ট, তিনি এই কাজটি করেছেন বলে এই তারা মনে করছেন, এবং তাদের কাছে যথেষ্ট শক্ত এভিডেন্স রয়েছে বলে তারা ক্লেম করছেন। কিন্তু আপনারা মনে করছেন, বা অ্যাটলিস্ট পরিবারের তরফ থেকে আপনি বলছেন, তারা মনে করছেন যে এটা যেভাবে এই ক্রাইমটাকে সংগঠিত করা হচ্ছে, সেটা একজনের পক্ষে করা সম্ভব নয়। বিশেষ করে এটা খুবই অস্বাভাবিক, এটা কোনো মিসপ্রিন্ট নয়। তো আপনি যেটা বলছেন 151 গ্রাম সিমেন্ট জাতীয় কোনো পদার্থ, যেটা পরবর্তীকালে ফরেন্সিক এভিডেন্স মানে পরীক্ষা হলে তখনই বোঝা সম্ভব, বাট সেটা আপনি বলছেন অনেকগুলি প্রশ্ন এর মধ্যে লুকিয়ে আছে। পরিবারের মানুষ যারা আমাদেরকে জানান, প্রথম কথা, কলেজ প্রশাসন বাড়িতে জানায় যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে, আপনারা ইমিডিয়েটলি আবার হাসপাতালে আসুন। পয়েন্ট নাম্বার 1, এটা আত্মহত্যা বলে জানাতে চেষ্টা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে প্রিন্সিপালের নির্দেশে কোনো এক অ্যাসিস্ট্যান্ট সুপার ওনাদেরকে ফোন করেছে। পরে যখন ওরা হাসপাতালে আসেন, ওনাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়। ওরা ছটফট করছিলেন মেয়ের হচ্ছে মৃতদেহটাকে দেখার জন্য। তো 3 ঘন্টা অবধি তাদের মৃতদেহ দেখানো হয়নি। 3 ঘন্টার পরে তাদের মৃতদেহ দেখার অনুমতি দিয়েছে। ওই 3 ঘন্টায় কি করার চেষ্টা হয়েছিল, কি ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এটা ওনাদের মনে প্রশ্ন আছে, আমাদেরও প্রশ্ন আছে। আপনারা শুনলেন নিশ্চয়ই যে মেয়েটির শরীরে 150 গ্রাম মতো যে পাওয়া গেছে, যা সেটাকে সিমেন্ট স্যাম্পেল বলা হচ্ছে। এখনও ডাউট আছে, হয়তো ওটাকে ডাউটই করে পরে ক্যান্সেল করে দেওয়া হবে, আমরা জানি না। এবং সেটা কখনো একটি মানুষের পক্ষে সম্ভব নয়। যে রেকর্ডিংটাতে আমরা শুনলাম যে তাকে মেরে দেওয়ার পর ছেলেটিকে ডাকা হয়েছে এবং বলেছে তুই এবার তোর কাজ কর, এটা ভুল। আমার মনে হচ্ছে তার আগে যা করার করেছে সবাই মিলে, তারপর আবার লাস্টে ওকে দিয়ে শুধু ধরা খাওয়ানোর জন্য, ওকে শিকন্ডি করিয়ে ফাঁসানোর জন্য শুধু লাস্টে ওকে বলেছে। আরও যে মেন্টালিটিরও মরাকে নিয়েও সব কিছু করতে পারে, সেটা আমরা শুনলাম। তো এই যে ঘৃণ্য, নিকৃষ্ট বলতে খুবই লজ্জার, ওই জন্য আমি কিছু বলিনি, কারণ সবাই এটা নিয়ে প্রতিবাদ করছে। কিন্তু আমি আজকে বলতে এলাম যে কালকে যেটা হয়ে গেছে, আজকের পর থেকে যেন নতুন করে আপনারা আর অন্য কিছু না ভাবেন। কারণ এরপরও আবার ঘটনা ঘটেছে, আবার একটি গ্রামে ঘটেছে, নামটি এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, তারাও আবার সোচ্চার হয়েছে। প্লিজ সবাই সোচ্চার হন, সবাই সোচ্চার হন আপনারা। আমি শুধু এই ভিকটিম এর জন্য বলছি না, এবার যারা বাড়িতে নির্যাতিত হচ্ছেন তারা সোচ্চার হন, যারা অ্যাসিড ভিকটিম তারা সোচ্চার হন, যারা বাসে, ট্রামে, অফিসে এবং বাড়িতে বিভিন্নভাবে মলেজ হচ্ছেন, প্লিজ থেমে থাকবেন না। লজ্জায় গুটিয়ে থাকলে, মেয়েটি 6 মাস ধরে অনেক সহ্য করেছে, যদি তখনই স্টেপ নিত, অবশ্য কার কাছে স্টেপ নেবে, পুলিশই তো প্রথম শুনে বললো যে ও এটা সুইসাইড, কিন্তু এটা তো সুইসাইড ছিল না। তাহলে বুঝতে পারছেন ওই অধ্যক্ষ, আমি নাম বলতে চাই না, ওই অধ্যক্ষ ওই তিলোত্তমাকে কীভাবে টর্চার করেছে এই 6 মাস। তাকে কখনো 36 ঘন্টা, কখনো নাইট ডিউটি করেছে। মেয়েটি সেদিনও 36 ঘন্টা ডিউটি করার পর মারা গেল, ওর একটু শুয়ে পড়েছিল, এবং বলছে একটি মেয়েও জড়িত। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, যদি এটা সত্যি হয়ে থাকে কি ঘৃণ্য। এরা পরবর্তীকালে ডক্টর হয়ে বেরোবে, এদের কাছেই আমরা ট্রিটমেন্ট নিতে যাব। একটা ডাক্তারকে শেষ করার পেছনে আরেকটি ডাক্তার, একটা ব্রিলিয়েন্ট ডাক্তারকে শেষ করার পেছনে কিছু ডাক্তার। আমি জানি না সত্য না মিথ্যে, তবে এটা কোনো একজনের পক্ষে সম্ভব নয়, এটার পেছনে অনেকজনের হাত আছে, সবাই আমরা বুঝতে পেরেছি। কাজে এই আগুনটাকে কেউ নেভাবেন না, কেউ নেভাবেন না যতদিন না জাস্টিস হচ্ছে।
এবং প্লিজ আপনারা যারা বাসে, ট্রামে, অফিসে নির্যাতিত হবেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, চট থাপ্পড় মেরে সবাইকে জানিয়ে দেবেন, যাতে আপনার সাথে এই ঘটনাটা না ঘটে। কোনোদিন অফিসে একা পেয়ে আপনার সাথে এটা হতে পারে, বাসে আপনার সাথে অনেক কিছু হতে পারে, আপনার বাড়ি চিনে তার সাথে বাড়ি পছন্দ গিয়ে আপনার পেছনে কিছু অ্যাসিড অ্যাটাক হতে পারে। কাজী শুধু মেয়েরা ভয় বাড়িতে গুটিয়ে থাকবেন না। যারা ছেলের মা, যেমন আমি এক ছেলের মা হয়ে বলছি, ছেলেদের সেই ততদিন পর্যন্ত রাতে বাইরে বার করবেন না যতদিন না সেই ছেলেটি মানুষের মতো মানুষ হচ্ছে, মেয়েদের সম্মান করতে শিখছে। সেই ছেলেদেরও বাড়ির বাইরে বার করবেন না। মেয়েদেরও বাড়ির বাইরে যদি বার না করেন, ছেলেদেরও বার করবেন না, কেননা সেই ছেলেটি বাইরে বেরিয়ে আর 5 জনের সাথে মিশে এরকম ঘটনা ঘটাতেই পারে। তাই ছেলেকে আগে শিক্ষা দিন। আর যারা বলেন যে ছোট ড্রেস পরা খারাপ, যারা বলেন, তাদের বলি, একজন 70 বছর মহিলাকে যখন একটু রুটি লোভে তাকে ধর্ষণ করা হয়, তখন কি সে কিছু প্রভোগ করছিল? একটা 2 বছরের বাচ্চাকে যখন করা হয়, তখনও কি সে প্রভোগ করে? একটা 5-6 বছরের বাচ্চাকে যখন করা হয়, তখনও সে কি প্রভোগ করে? না। যারা বিকৃত মানসিকতার, তারাই করে। আর একটা কথা বলতে চাই, আমি ওয়াইটিতে যে রাতের পর রাত যে লাইভগুলো হয়, নোংরা লাইভ, সেই দেখার পর এই নিকৃষ্ট মানসিকতার লোকের আরও তারা ইচ্ছে জেগে যায়। ওয়াইটি সব কিছুতেই বন্ধ করছে, কেন আমি জানি না, এগুলো বন্ধ করছে না। আপনারা যদি এরকম ধরনের লাইভ দেখেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। আপনারা রিপোর্ট করুন এবং ওয়াইটিকে আমাদের মেল করে জানানো উচিত এই লাইভগুলো যাতে বন্ধ করা হয়। কেননা কোনো পর্ন সাইটে যখন কেউ কিছু দেখে, তখন তার 18+ হওয়া চাই, তখন অনেক কিছু তাদেরকে ডকুমেন্ট দিয়ে তাদের সেই সাইটে যেতে হয়, তাতে অনেক রিস্কও থাকে। কিন্তু আজকে ওয়াইটিটা অ্যাভেলেবেল, সবাই দেখতে পারে। আজকে আপনার বাচ্চা, আমার বাচ্চা, সবাই ওয়াইটি খুলিয়ে দেখে। তাদের কাছে যদি এরকম ধরনের লাইভ চলে আসে, কি শিখবে? আমরাই তো তাদের হাতে ধরিয়ে দিচ্ছি, শেখাচ্ছি। এই সব কিছু বন্ধ হওয়া উচিত, শেকড় থেকে উপড়ে দেওয়া উচিত এই নোংরামোকে। আপনারা সবাই সাথে থাকুন, সবাই একসাথে লড়ুন। আর এই তিলোত্তমাকে এক রাতের জন্য শুধু প্রদীপ জ্বালিয়ে শাক বাজিয়ে হবে না। যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা এর বিরুদ্ধে লড়বো। যারা ভিডিও করেন তারা ভিডিওর মাধ্যমে, যারা মিডিয়াতে আছেন তারা মিডিয়ার মাধ্যমে। কেউ প্লিজ ভুলে যাবেন না যতদিন না তার বাবা মারা জাস্টিস পায়, কারণ এই ঘটনাটা ঘটতে ঘটতে অনেক কিছু চাপা পড়ে যাবে এবং আরও অনেক মেয়ের সাথে ঘটতে থাকবে। আমি হাত জোর করে অনুরোধ করছি সবাইকে, সবাই ঘটনাটি ভুলে যাবেন না এবং লড়াইটা চালিয়ে যাবেন। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর তিলোত্তমা। নমস্কার।